যৌক্তিক মানুষ নিজেকে পৃথিবীর সাথে মানিয়ে নেয়, আর অযৌক্তিক মানুষ পৃথিবীকে নিজের সাথে মানিয়ে নেওয়ার জন্য জেদ ধরে। আর তাই সমস্ত প্রগতি নির্ভর করে ওই অযৌক্তিক মানুষের উপর। ঠিক এই উক্তিটাই বিখ্যাত সাহিত্যিক জর্জ বার্নার্ড শর এই কথাটি যেন তার নিজের জীবনেরই একটা একেবারে পারফেক্ট একটা প্রতিচ্ছবি। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই অবিসংবাদিত এবং বলা যায় কিছুটা অযৌক্তিক প্রতিভার জীবন আর সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো। আর আলোচনার শুরুতেই একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন। উইলিয়াম শেক্সপিয়ারের পর ব্রিটিশ থিয়েটারে শকেই কিন্তু সবচেয়ে প্রভাবশালী নাট্যকার হিসেবে ধরা হয়। তবে তার পরিচয় তো শুধু একজন নাট্যকার হিসেবে সীমাবদ্ধ ছিল না, তাই না? তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, অত্যন্ত কড়া একজন সমাজ সমালোচক এবং সমাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক। 1856 সালের 26শে জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনে তার জন্ম। তার পারিবারিক পরিবেশটা কিন্তু বেশ জটিল আর অস্বস্তিকর ছিল। বাবা জর্জ কারশ ছিলেন আর্থিকভাবে চরম অসফল একজন মানুষ। তার ওপর প্রবল মদ্যপানের আসক্তি ছিল তার। অন্যদিকে মা লুসিন্ডা গুরলি শ ছিলেন দারুণ প্রতিভাবান একজন সঙ্গীতশিল্পী। এই যে একটা অস্থিতিশীল পারিবারিক কাঠামো, এটা কিন্তু শয়ের মনস্তত্ত্বে খুব গভীর ছাপ ফেলেছিল। পরবর্তীতে তার লেখনীতে প্রচলিত পারিবারিক প্রথার প্রতি এক ধরনের অনাস্থা হিসাবে এটা বারবার উঠে এসেছে। আর এই প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি তার অনাস্থা তো শুধু পরিবারে সীমাবদ্ধ ছিল না, প্রথাগত শিক্ষার প্রতিও তার চরম অনীহা ছিল। হ্যাঁ, তিনি স্কুলকে রীতিমতো কারাগার মনে করতেন। তার মতে স্কুলের চার দেয়ালে সৃজন ছিল তার মৃত্যু ঘটে। তিনি মূলত ছিলেন একজন স্বশিক্ষিত মানুষ, প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে থেকেই তিনি জ্ঞান অর্জন করেছিলেন। আর এই স্বশিক্ষিত মানুষটি 1876 সালে মাত্র 20 বছর বয়সে আয়ারল্যান্ড ছেড়ে লন্ডনে পাড়ি জমান। কিন্তু লন্ডনের শুরুটা তার জন্য কোনোভাবেই মসৃণ ছিল না। প্রথম দিকে তিনি একজন ঔপন্যাসিক হিসাবে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন। পরপর 5টি উপন্যাস তিনি লিখেছিলেন, আর প্রতিটি উপন্যাসই প্রকাশকরা সরাসরি প্রত্যাখ্যান করে। চরম দারিদ্র্যের ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে তখন। বেঁচে থাকার জন্য মায়ের সামান্য আয়ের ওপর নির্ভর করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তবে এই সময়টা তিনি একদমই নষ্ট করেননি। দিনের পর দিন ব্রিটিশ মিউজিয়ামের রিডিং রুমে বসে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এই ব্রিটিশ মিউজিয়ামের রিডিং রুমের প্রসঙ্গটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। সে যুগের অনেক বড় বড় দার্শনিকের চিন্তার আতুরঘর ছিল এই জায়গাটি। এখানেই তো তার রাজনৈতিক এবং দার্শনিক চিন্তাধারা একটা বিশাল রূপান্তর ঘটে, তাই না? এই রিডিং রুমেই তিনি কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল পড়েন, ফরাসি অনুবাদে। এই বইটি তার চিন্তার জগৎকে সম্পূর্ণ নতুন একটি রূপ দেয়। তৎকালীন শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া চরম শ্রেণী বৈষম্য আর শ্রমিক শোষণের বাস্তবতাকে তিনি মার্কসীয় দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় 1884 সালে তিনি ফেবিয়ান সোসাইটিতে যোগ দেন। এই ফেবিয়ান সোসাইটি সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ ব্যতিক্রমী একটি সংগঠন ছিল। তারা মার্ক্সবাদের মূল কাঠামোর সাথে একমত হলেও সশস্ত্র বা হুট করে হওয়া কোনো বিপ্লবে বিশ্বাসী ছিল না। তাদের নীতি ছিল ধীরে ধীরে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। এই সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে একজন দুর্দান্ত বক্তা হিসেবে গড়ে তোলেন। রাস্তায় দাঁড়িয়ে বা বিভিন্ন জনসভায় বক্তৃতা দেওয়ার এই যে অভিজ্ঞতা, এটাই তো তাকে মানুষের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করেছিল, যা তিনি পরবর্তীতে তার নাটকের সংলাপে প্রয়োগ করেছেন। শুধু তাই নয়, তার এই রাজনৈতিক সচেতনতার পাশাপাশি শিল্প সমালোচনার জগতেও তার বিচরণ শুরু হয়। 1880 এবং 1890-এর দশকে তিনি কর্নোডি বাসেত্তো ছদ্মনামে কাজ শুরু করেন এবং একজন সমালোচক হিসেবে তিনি তৎকালীন ব্রিটিশ থিয়েটারের রুগ্ন অবস্থাটি তীব্রভাবে আক্রমণ করেন। সে সময় থিয়েটারে চলত সস্তা মেলোড্রামা, কৃত্রিম আবেগের ছড়াছড়ি আর অবাস্তব সব কাহিনী, যেখানে নায়করা হতো নিখুঁত আর খলনায়করা হতো সম্পূর্ণ খারাপ। এগুলো দেখে ভীষণ বিরক্ত হয়েছিলেন। ঠিক সেই সময় নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের বাস্তববাদী নাটকগুলো তাকে পথ দেখায়। ইবসেনের নাটকগুলোতে সমাজের ভেতরের পচন আর প্রথাগত নৈতিকতার ভণ্ডামিগুলো খুব স্পষ্টভাবে উঠে আসত। সিদ্ধান্ত নেন ব্রিটিশ মঞ্চেও তিনি এমন বাস্তবতার প্রতিফলন ঘটাবেন। আর সেই ভাবনা থেকেই 1892 সালে মঞ্চস্থ হয় তার লেখা প্রথম নাটক উইডোয়ার্স হাউসেস। বস্তির গরিবদের বাড়ি ভাড়া নিয়ে
ধনী বাড়িওয়ালাদের যে শোষণ সেটাই ছিল এই নাটকের বিষয়বস্তু। এই নাটকটি তৎকালীন থিয়েটারের দর্শকদের জন্য একটি বিশাল ধাক্কা ছিল। তার সাফল্যের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি নোবেল এবং অস্কার উভয় পুরস্কারই অর্জন করেন। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তবে তার সেই চিরচেনা অযৌক্তিক স্বভাবের কারণে তিনি প্রথমে এটি প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন। কারণ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি একজন লেখকের স্বাধীন চিন্তাকে ব্যাহত করতে পারে, এমনটাই ছিল তার বিশ্বাস। পরবর্তীতে স্ত্রীর অনুরোধে সম্মাননাটি গ্রহণ করলেও তিনি পুরস্কারের অর্থ নিতে অস্বীকৃতি জানান। তিনি সেই অর্থ দিয়ে একটি তহবিল গঠন করেন, যার উদ্দেশ্য ছিল সুইডিশ সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করা, যাতে দুই সংস্কৃতির মধ্যে চিন্তার আদান-প্রদান হতে পারে। আর অস্কার জয়ের ঘটনাটি ঘটেছিল ১৯৩৮ সালে। তার নিজের লেখা জনপ্রিয় নাটক পিগম্যালিয়ান অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের চিত্রনাট্যের জন্য তিনি একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। তার দীর্ঘ জীবনে ৬০টিরও বেশি নাটক লিখেছেন। এই নাটকগুলো কেবল নিছক বিনোদনের উপকরণ ছিল না, এগুলো ছিল সমাজের ভণ্ডামি, যুদ্ধবিলাসিতা, পুঁজিবাদ আর শ্রেণীবিভাগের বিরুদ্ধে একটি তীক্ষ্ণ দার্শনিক দলিল। তার দর্শন আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের তার মূল নাটকগুলোর গভীরে প্রবেশ করতে হবে। শুরুতেই আসা যাক ১৯১২ সালে লেখা তার সবচেয়ে আলোচিত নাটক পিগম্যালিয়নের কথায়। পিগম্যালিয়ন মূলত এডওয়ার্ডিয়ান ব্রিটিশ সমাজের শ্রেণীবিভাজনের মূলে কুঠারাঘাত করেছে। সেই সময় মানুষের সামাজিক মর্যাদা মাপা হতো সে কিভাবে কথা বলে, তার উচ্চারণ কতটা নিখুঁত তার ওপর ভিত্তি করে। নাটকের মূল চরিত্র হেনরিক হিগেন্স একজন ধনীতত্ত্ববিদ। সে বাজি ধরে যে লন্ডনের বস্তির এক অশিক্ষিত ফুলওয়ালি মেয়ে এলাইজা ডুলিটল তাকে সে এমনভাবে ইংরেজি বলা শেখাবে যে অভিজাত সমাজের মানুষেরা তাকে একজন ডাচেস বলে ভুল করবে। এবং হিগিন্সের সে ভাষাতাত্ত্বিক পরীক্ষা কিন্তু সফল হয়। এলাইজা নিখুঁতভাবে অভিজাতদের মতো কথা বলতে শিখে যায়। কিন্তু নাটকের মূল মনস্তাত্ত্বিক সংকটটা শুরু হয় এর পরপরই। এলাইজা এক গভীর পরিচয় সংকটে পড়ে। সে উপলব্ধি করে শিক্ষা এবং আভিজাত্যের যে খোলস তাকে পড়ানো হয়েছে তার কারণে সে এখন আর আগের সেই বস্তির সাধারণ জীবনে ফিরে যেতে পারবে না। আবার এই তথাকথিত অভিজাত সমাজেও তার কোনো আসল শেকড় বা স্বকীয়তা নেই। সে যেন দুটি ভিন্ন জগতের মাঝখানে আটকা পড়ে যায়। এই নাটকের মাধ্যমে প্রমাণ করেছেন যে মানুষের আভিজাত্য বা তথাকথিত উচ্চবেত্ত পরিচয়টা কোনো জন্মগত অধিকার নয়। এটি পুরোটাই শিক্ষা, ভাষা, সুযোগ এবং কৃত্রিম আচরণের উপর নির্ভরশীল। সাধারণ পটভূমি থেকে আসা একজন মানুষকে সঠিক শিক্ষা দিলে সেও অভিজাতদের সমকক্ষ হতে পারে। আভিজাত্যের এই মিকি আবরণটিকে অত্যন্ত সফলভাবে উপহাস করেছেন। এই উপহাস এবং প্রচলিত ধ্যানধারণাকে ভেঙে ফেলার কাজটি তিনি কেবল শ্রেণী বৈষম্যের ক্ষেত্রেই করেননি। যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়েও তার অবস্থান ছিল সম্পূর্ণ অ্যান্টি রোমান্টিক। এর সবচেয়ে বড় প্রমাণ হল ১৮৯৪ সালে লেখা তার নাটক আর্নস অ্যান্ড দ্য ম্যান। সার্ভো বুলগেরিয়ান যুদ্ধের পটভূমিতে লেখা এই নাটকে রায়না নামের এক তরুণী রয়েছে, যে কিনা যুদ্ধ এবং বীরত্ব নিয়ে একেবারে রোমান্টিক কল্পনায় আচ্ছন্ন। তার বাগদত্ত সেনা কর্মকর্তা সার্জিয়াস তার কাছে একজন রূপকথার হিরো। কিন্তু কাহিনীর মোড় ঘোরে যখন একজন পলাতক সুইস ভাড়াটে সৈন্য ক্যাপ্টেন ব্লাঞ্চলি রায়নার শোভার ঘরে আশ্রয় নেয়। এই ব্লাঞ্চলি আবার সার্জিয়াসের সম্পূর্ণ বিপরীত। সে যুদ্ধকে কোনো মহান কাজ মনে করে না, মনে করে শুধু বেঁচে থাকার এক নিরর্থক লড়াই। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল সে তার বন্দুকের খাপে গুলির বদলে চকলেট নিয়ে ঘোরে। এই চকলেট ক্রিম সোলজার চরিত্রটি বেশ মজার। এখানে মানুষের ভেতরে থাকা যুদ্ধ বিলাসিতাকে দারুণভাবে কটাক্ষ করেছেন। সার্জিয়াস যে অন্ধবীরত্ব দেখায়, ব্লাঞ্চলির বাস্তববাদী চোখে সেটা নিছকই বোকামি আর আত্মহত্যার শামিল। শেষ পর্যন্ত দেখা যায় রায়না বুঝতে পারে সার্জিয়াসের ওই বীরত্বের আড়ালে আসলে কোনো বাস্তব জ্ঞান নেই। সে বাস্তববাদী ব্লাঞ্চলিকেই বেছে নেয়। এখানে স্পষ্ট করেছেন যে যুদ্ধকে মহিমান্বিত করার কিছুই নেই, এটি একটি বিভৎস বাস্তবতা। আর প্রেমও কোনো অন্ধ আবেগ নয়, বাস্তবতার নিরিখেই এটিকে বিবেচনা করা উচিত। যুদ্ধের পর যদি আমরা তার দার্শনিক চিন্তার সবচেয়ে পরিণত রূপটি দেখতে চাই, তবে ১৯০৩ সালের নাটক ম্যান অ্যান্ড সুপারম্যানের দিকে তাকাতে হবে। একে অনেকেই দার্শনিক মাস্টারপিস বলে থাকেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র জন ট্যানার একজন বিপ্লবী চিন্তাধারার মানুষ।
যে বিয়েকে মনে করে ব্যক্তিগত স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু। আর অ্যান হোয়াইটফিল্ড নামের এক নারী যে কোনো মূল্যে ট্যানারকে বিয়ে করতে চায়। ট্যানার অ্যানের হাত থেকে বাঁচতে ইউরোপে পালিয়ে যায়, কিন্তু অ্যান তাকে ধাওয়া করে। এই নাটকের মাঝখানে ডন জুয়ান ইন হেল নামের একটি বিখ্যাত স্বপ্নের দৃশ্য রয়েছে, যেখানে স্বর্গ, নরক আর মানব অস্তিত্ব নিয়ে এক গভীর দার্শনিক বিতর্ক চলে। মূলত এই নাটকের জার্মান দার্শনিক ফ্রিডরিখ নিৎসের উবারম্যানশেড বা অতিমানব তত্ত্বের সাথে চার্লস ডারউইনের বিবর্তনবাদকে মিলিয়ে নিজের মতো করে একটি তথ্য দাঁড় করিয়েছেন। তিনি এর নাম দিয়েছেন লাইফ ফোর্স বা জীবন শক্তি। শয়ের এই তত্ত্বটি বেশ অভিনব। তার মতে মানবজাতির বিবর্তনের মূল চালিকা শক্তি হল নারী। প্রকৃতি বা এই জীবন শক্তি সবসময় চায় মানুষের আরও উন্নত, আরও বুদ্ধিমান একটি প্রজন্ম তৈরি করতে। আর এই উদ্দেশ্য পূরণের জন্য নারী অবচেতনভাবেই একজন উপযুক্ত পুরুষকে বেছে নেয়। প্রচলিত সমাজব্যবস্থায় ধারণা করা হয় পুরুষই নারীকে জয় করে, কিন্তু বলছেন বৃহত্তর প্রাকৃতিক নিয়মে নারী হল শিকারী। অ্যান হোয়াইটফিল্ডের ট্যানারকে ধাওয়া করা এবং শেষ পর্যন্ত ট্যানারের আত্মসমর্পণ এটাই প্রমাণ করে যে প্রাকৃতিক জীবনশক্তির কাছে মানুষের ব্যক্তিগত দর্শনের কোনো মূল্য নেই। বিবর্তনের স্বার্থেই নারীকে জয়ী হতে হয়। শয়ের এই সমাজতান্ত্রিক ও দার্শনিক দ্বন্দ্বগুলোর সবচেয়ে তীব্রভাবে ফুটে ওঠে যখন তিনি সরাসরি পুঁজিবাদের মুখোমুখি হন। 1905 সালের নাটক মেজর বারবারার মূল ভিত্তিই হল এই দ্বন্দ্ব। ধনকুবের অস্ত্র ব্যবসায়ী অ্যান্ড্রু আন্ডারশ্যাফট এবং তার মেয়ে বারবারাকে ঘিরেই এর কাহিনী। বারবারা বাবার এই অস্ত্রের ব্যবসা এবং রক্তের টাকায় গলে ওঠা সাম্রাজ্যকে প্রচণ্ড ঘৃণা করে। সে গরিবদের সাহায্য করার জন্য স্যালভেশন আর্মি নামের একটি দাতব্য সংস্থায় যোগ দেয়। কিন্তু নাটকটিতে চরম সত্য উন্মোচিত হয় তখন, যখন অ্যান্ড্রু আন্ডারশ্যাফট প্রমাণ করে দেয় যে বারবারা যে গরিবদের সাহায্য করছে সেই দাতব্য সংস্থাও আসলে ওই ধনী অস্ত্র ব্যবসায়ীদের অনুদানের টাকার উপরই নির্ভরশীল। অ্যান্ড্রু তার মেয়েকে নিজের আধুনিক অস্ত্রের কারখানায় নিয়ে যায়। সেখানে বারবারা দেখতে পায় যে কারখানার শ্রমিকরা খুব ভালো বেতন পায়, তাদের জন্য স্কুল, হাসপাতাল, সুন্দর বাড়িঘর সবকিছুর ব্যবস্থা আছে। এখানে স্পষ্ট ভাষায় বলেছেন, দারিদ্র্যই হল সবচেয়ে বড় অপরাধ। পেটে ক্ষুধা থাকলে মানুষকে ধর্মের বা নীতির বাণী শুনিয়ে লাভ নেই। ধনীদের দান খয়রাতির ওপর নির্ভরশীল হয়ে গরিবদের বাঁচিয়ে রাখার চেয়ে তাদের কাজের সুযোগ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাটা অনেক বেশি জরুরি। অস্ত্র ব্যবসায়ী হয়তো নীতিগতভাবে ভুল পথে আছে, কিন্তু সে তার কর্মীদের যে অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে সেটা দাতব্য সংস্থার ওই দান খয়রাতির চেয়ে অনেক বেশি কার্যকর। সমাজ, অর্থনীতি এবং ধর্ম সবকিছুকেই তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। 1923 সালে লেখা তার ঐতিহাসিক ট্র্যাজেডি সেন্ট জোনে আমরা এর আরেকটি প্রমাণ পাই। ফরাসি বীরকন্যা জোন অফ আর্কের জীবনী নিয়ে লেখাই নাটকটি মূলত তাকে নোবেল পুরস্কার এনেছিল। কিন্তু জোনকে প্রচলিত কোনো জাদুকরী চরিত্র বা কেবল ঈশ্বরভক্তি প্রতীক হিসেবে দেখাননি। তিনি জোনকে বিশ্লেষণ করেছেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। শয়ের মতে জোন ছিলেন প্রথম প্রোটেস্ট্যান্ট। এর মানে হল ক্যাথলিক চার্চের যাজকদের মধ্যস্থতা ছাড়াই তিনি সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন, যা ছিল তৎকালীন ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ। একই সাথে তাকে প্রথম জাতীয়তাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন। কারণ জোন দেশের মানুষকে স্থানীয় সামন্ত প্রভু বা লর্ডদের প্রতি নয়, বরং সরাসরি রাষ্ট্রের বা রাজার প্রতি অনুগত হতে বলেছিলেন। এই প্রগতিশীল চিন্তাধারাই জোনের জন্য কাল হয়ে দাঁড়ায় এবং দুর্নীতিগ্রস্ত সমাজ তাকে পুড়িয়ে মারে। এই নাটক থেকে প্রমাণিত হয় যে সমাজ কখনোই তার সময়ের চেয়ে এগিয়ে থাকা প্রতিভাদের সহজে মেনে নিতে পারে না। আরও অনেক কাজ করেছেন যেগুলো তার সামগ্রিক দর্শনকে বুঝতে সাহায্য করে। যেমন ক্যান্ডিডা নাটকে তিনি প্রথাগত প্রেমের ত্রিভুজকে সম্পূর্ণ নতুন মনস্তাত্ত্বিক রূপে দেখিয়েছেন, যেখানে ভিক্টোরিয়ান যুগের আদর্শ স্ত্রীর ধারণাকে ভেঙে দেওয়া হয়েছে। আবার সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা নাটকে জুলিয়াস সিজারকে তিনি কোনো রোম্যান্টিক যোদ্ধা বা প্রেমিক হিসেবে নয়, বরং একজন বিজ্ঞ ও বাস্তববাদী দার্শনিক হিসেবে চিত্রিত করেছেন। দ্য ডেভিলস ডিসাইপল নাটকে আমেরিকান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে ধর্ম আর শৌর্য নিয়ে মানুষের ভুল ধারণাকে ব্যঙ্গ করেছেন। নাটকের বাইরে তার লেখা প্রবন্ধগুলোর গুরুত্বও কিন্তু অপরিসীম। 1928 সালে তিনি লেখেন দি ইন্টেলিজেন্ট উমেন্স গাইড টু সোশ্যালিজম অ্যান্ড ক্যাপিটালিজম।
সে সময়ে সদ্য ভোটাধিকার পাওয়া নারীদের উদ্দেশ্য করে খুব সহজ ভাষায় লেখা পুঁজিবাদের ত্রুটি এবং সমাজতন্ত্রের প্রয়োজনীয়তার একটি শক্তিশালী দলিল এটি। আয় বৈষম্য দূর করা নিয়ে এমন স্পষ্ট আলোচনা খুব কমই দেখা যায়। জীবনের শেষ দিকে ১৯৪৪ সালে তিনি লেখেন এভরিবডিজ পলিটিক্যাল হোয়াটস হোয়াট। সেখানে তিনি সারা জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে গণতন্ত্রের সীমাবদ্ধতা এবং যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে অনেক চিন্তাশীল মতবাদ রেখে গেছেন। সাহিত্য ও সঙ্গীত সমালোচনার ক্ষেত্রে ১৮৯১ সালের দ্য কুইন্টেসেন্স অফ ইবসেনিজম এবং ১৮৯৮ সালের দ্য পারফেক্ট ওয়াগনারাইট বই দুটির কথা বলতেই হয়। দ্য পারফেক্ট ওয়াগনারাইট বইটিতে তিনি রিচার্ড ওয়াগনারের বিখ্যাত অপেরাকে নিছক সঙ্গীতের জায়গায় না রেখে তাকে পুঁজিবাদের উত্থান এবং পতনের একটি শক্তিশালী রূপক হিসেবে ব্যাখ্যা করেছেন। এরপর আসে ১৯৩২ সালে প্রকাশিত তার রূপক উপন্যাসিকা দ্য ব্ল্যাক গার্ল ইন হার সার্চ ফর গড। এই উপন্যাসিকাটি প্রকাশের পর ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। গল্পের মূল চরিত্র এক কৃষ্ণাঙ্গ তরুণী যে বাইবেলের আক্ষরিক ঈশ্বরকে খুঁজতে বের হয় এবং পথে বিভিন্ন ধর্মের প্রবর্তকদের সাথে তার দেখা হয়। এই যাত্রার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরকে কোনো নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থের আক্ষরিক অর্থের মাঝে খুঁজে পাওয়া সম্ভব নয়। অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে জীবন দর্শনের প্রকৃত সত্য খোঁজার যে তাগিদ, সেটা এখানে মূল বিষয়। এতক্ষণ আমরা তার যে বিশাল কর্মযজ্ঞ নিয়ে কথা বললাম তা সত্যিই বিস্ময়কর। ব্যক্তিজীবনেও তিনি বেশ নিয়মতান্ত্রিক ছিলেন। সারা জীবন নিরামিষাশী ছিলেন এবং অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু তার মৃত্যুর কারণটি ছিল বেশ আকস্মিক। ১৯৫০ সালের ২রা নভেম্বর ৯৪ বছর বয়সে নিজের বাগানে একটি আপেল গাছ ছাঁটাই করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে তিনি আঘাত পান এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ব্রডওয়ের সমস্ত থিয়েটারের আলো নিভিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল, যা প্রমাণ করে যে তিনি কেবল ব্রিটিশ নয় বরং বিশ্ব থিয়েটারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। পুরো আলোচনাটি যদি আমরা সারসংক্ষেপ করি, একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে, বার্নার্ড শয়ের প্রতিটি লেখাই ছিল কোনো না কোনো সামাজিক সংস্কারের ডাক। তার সেই বিখ্যাত দর্শন, শিল্পের জন্য শিল্প নয় বরং সমাজ পরিবর্তনের জন্য শিল্প। তিনি কেবল শিল্পের খাতিরে সুন্দর বাক্য রচনা করেননি। তার নাটকে কোনো প্রথাগত ভিলেন বা খলনায়ক নেই, সেখানে আছে কেবল ভুল আদর্শ এবং ভ্রান্ত বিশ্বাস। থিয়েটার তার কাছে কেবল বিনোদনের জায়গা ছিল না, এটি ছিল মানুষের মনন ও মস্তিষ্ক শানিত করার একটি কারখানা।